দশম শ্রেণীর একটি চ্যাপ্টার যার নাম পরমাণু নিউক্লিয়াস। এই চ্যাপ্টার নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই পরমাণুর নিউক্লিয়াস সরাসরি আমরা চলে যাচ্ছি বিষয়ে। ধরো মহাকাশের যে বিশালতা সেটা কাটিয়ে সেটা পেরিয়ে আমরা চলে গেলাম একটা পরমাণুর ছোট্ট অংশ, ছোট্ট পরমাণু যেটা খালি চোখে দেখা যায় না, তোমরা সবাই জানো। সেই পরমাণুর ইলেকট্রনের মেঘ অতিক্রম করে আমরা চলে গেলাম পরমাণুর নিউক্লিয়াসে। সেই পরমাণুর নিউক্লিয়াসে কি রয়েছে? প্রোটন আর নিউট্রন। এবং ভাবলে অবাক হবে যে প্রোটন এবং নিউট্রন এই দুটো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করেছে, তাদের মধ্যে রয়েছে প্রকৃতির সবচেয়ে শক্তিশালী রহস্য। এবং এই পরমাণুকে বাদ থেকে শুধু তাই নয়, স্থির বলে মনে হয় বা শান্ত বলে মনে হয়, কিন্তু সবচেয়ে অস্থির জগৎ রয়েছে পরমাণু কেন্দ্রের মধ্যে। প্রোটন আর নিউট্রনের এই নিয়ে গঠিত পরমাণু নিউক্লিয়াস ওর মধ্যে রয়েছে, এবং সেটাই আজকে আমরা ধাপে ধাপে সেই রহস্য উন্মোচন করব। তো এই যাত্রাপথের প্রথমে আমরা আজকে যে টপিক, আমরা কি কি বিষয়ে টপিকের উপরে আজকের এই বিশ্লেষণে আমাদের যাত্রাপথটা একটু দেখে নিই। প্রথমে আমরা জানব পরমাণু নিউক্লিয়াস নিয়ে, এরপর বুঝব তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি আসলে কি, তারপর আলফা, বিটা আর গামা রশ্মির সাথে পরিচয় হবে। শেষে আমরা নিউক্লিয় ফিশন আর ফিউশনের মতো বিশাল শক্তির উৎসগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন আমাদের প্রথম টপিক দিয়ে শুরু করা যাক, পরমাণুর আমরা নিউক্লিয়াস। আজকে জেনে নেব। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা প্রথমে পরমাণুর নিউক্লিয়াস। পরমাণু নিউক্লিয়াসটা কি? পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন নিয়ে তৈরি হয় পরমাণু নিউক্লিয়াস। এবং এই পরমাণুর নিউক্লিয়াস, এই পরমাণু নিউক্লিয়াসটা কি? পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন নিয়ে গঠিত একটি ক্ষুদ্র একটা অংশ, যেখানে প্রোটন এবং নিউট্রন তারা দৃঢ় বন্ধনে, নিউক্লিয় বন্ধনের মাধ্যমে, নিউক্লিয় বলের মাধ্যমে দৃঢ়ভাবে আবদ্ধ রয়েছে। তার আগে জেনে নেওয়া দরকার আমাদের জেনে নিতে হবে পরমাণুর নিউক্লিয়াসে ঘটনাটা কি ঘটে। কি ঘটনা ঘটে না, পরমাণু নিউক্লিয়াসে দেখা গেছে যে যেগুলো ভারী মৌল, যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, এই ধরনের যে ভারী মৌল, তাদের N/P এর অনুপাত, অর্থাৎ নিউট্রন এবং প্রোটনের অনুপাত 1.52 থেকে বেশি। বেশি হলে কি হবে? বেশি হওয়ার জন্য তাদের পরমাণুর নিউক্লিয়াসটা অনেক অস্থায়ী হয়। অস্থায়ী হওয়ার জন্য পরমাণুর স্থায়িত্ব বজায় রাখার জন্য সেখান থেকে এক ধরনের অদৃশ্য রশ্মি নির্গত করে, এবং সেই অদৃশ্য রশ্মি নির্গত করার ফলে ওই পরমাণুটি, অর্থাৎ ইউরেনিয়াম বা থোরিয়াম বা রেডিয়াম, যেগুলো ভারী মৌল, সেগুলো নতুন মৌলের সৃষ্টি করে। অদ্ভুত ব্যাপার। এবং সেই নতুন মৌল সৃষ্টির ফলে যে রশ্মিটা নির্গত হলো, সেই রশ্মিটা কি করবে না, ফটোগ্রাফিক প্লেটকে নষ্ট করে দিতে পারে, এবং গ্যাসের মধ্যে দিয়ে গেলে গ্যাসকে কিন্তু আয়নিত করে দিতে পারে। ওই যে অদৃশ্য রশ্মি, ওই অদৃশ্য রশ্মিটাকেই বলা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। এবং যে ধর্মের ফলে ওই তেজস্ক্রিয় রশ্মিটা বিকিরিত হচ্ছে, যে ধর্মের জন্য, সেই ধর্মটাকে বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। এবং যে মৌল থেকে ওই অদৃশ্য রশ্মি নির্গত হচ্ছে, সেই মৌলটাকে বলা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। এবং জানলে অবাক হবে যে এই তেজস্ক্রিয়তা সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত ভাবে হয়, কোন রকম চাপ, তাপ, অনুঘটক কোনো কিছু প্রভাব ও বিষয়ের উপর নির্ভর করে না। বুঝা গেল পরিষ্কার? এবার প্রশ্ন হলো যে এই তেজস্ক্রিয়তা জানা গেল কিভাবে? এই তেজস্ক্রিয়তা জানা গেল কিভাবে? এই ইতিহাসটা একটু শুনে নাও। সালটা ছিল 1896 খ্রিস্টাব্দে। হেনরি বেকারেল, তিনি একটি ইউরেনিয়ামের লবণ নিয়ে পরীক্ষা করছিলেন এবং সেটাকে কালো কাগজে মুড়ে ফটোগ্রাফ প্লেটে রেখে দিয়েছিলেন। এবং তিনি লক্ষ্য করলেন যে ওই প্লেটটি নষ্ট হয়ে যায় এবং তার মধ্যে একটি লবণের ছাপ পড়ে যায়। এবং তিনি পরীক্ষা করে দেখলেন যে ওই লবণ থেকে এক ধরনের অদৃশ্য রশ্মি নির্গত হয়েছে, যেটা ওই ফটোগ্রাফি প্লেটকে নষ্ট করেছে। তিনি ওই রশ্মিটার নাম দিয়ে দিলেন বেকারেল রশ্মি। এবং পরবর্তীকালে, সালটা ছিল 1902 সাল, এবং 1902 সালে
আরেকজন বিজ্ঞানী রাদারফোর্ড তিনি পরীক্ষা করে দেখান যে ওই তেজস্ক্রিয় রশ্মির মধ্য থেকে 3 ধরনের রশ্মি নির্গত হয়। একটা হচ্ছে আলফা, একটা বিটা, আর একটা হচ্ছে গামা। এবং এই 3টা রশ্মির সমন্বয়ে তৈরি হয় তেজস্ক্রিয় রশ্মি। এখন আমরা জেনে নেব সেই আমাদের 3য় নম্বর টপিক, এর নাম হচ্ছে আলফা, বিটা এবং গামা সম্পর্কে আমরা জেনে নেব। তো যদি আমরা এটা পার্থক্যের মাধ্যমে জেনে নিই তাহলে তোমাদের বুঝতে সবার খুব সুবিধা হবে। তো আমরা চলে যাচ্ছি আলফা, বিটা এবং গামা এর মধ্যে তুলনামূলক আলোচনা করছি। আমরা আলোচনা করলে কি হবে, আলফা, বিটা, গামা সম্পর্কে আমার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আসি আলফা। আলফা কণার প্রকৃতি কি? কণা হচ্ছে হিলিয়াম কণার স্রোত, হিলিয়াম আয়নের স্রোত, অর্থাৎ যার ভর সংখ্যা 4 এবং প্রোটন সংখ্যা হচ্ছে 2 এবং যার আধান হচ্ছে +2। এক্ষেত্রে বিটা রশ্মি কি? বিটা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত, অর্থাৎ ঋণাত্মক আধানযুক্ত কণা, ইলেকট্রন কণার স্রোত। আর গামা হচ্ছে রশ্মি হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আলোক রশ্মির মতো এটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তারপর হচ্ছে ভর। ভর দেখতে পাচ্ছি আমরা ভর সংখ্যা 4 রয়েছে, তার মানে একটি প্রোটনের 4 গুণ, একটি প্রোটনের 4 গুণের সঙ্গে সমান। অর্থাৎ আমরা যে মান আকারে যদি প্রকাশ করি সেক্ষেত্রে 4 গুণিতক একটি প্রোটনের ভর হচ্ছে 1.6725 × 10⁻⁻24 গ্রাম। এবং সেক্ষেত্রে ইলেকট্রনের ভর, বিটার ভর হচ্ছে ইলেকট্রনের ভরের সঙ্গে সমান। ইলেকট্রনের ভর কত আমরা জানি, 9.1 × 10⁻⁻28 গ্রাম। আর গামা রশ্মির কোনো ভর নেই, শূন্য। অর্থাৎ আমরা এক কথায় মনে রাখার জন্য বলতে পারি আলফা রশ্মির ভর সবচেয়ে বেশি, তারপরে বিটা রশ্মি, গামা রশ্মির ভর নেই। তার হচ্ছে আধান। আধান হচ্ছে দেখতে পাচ্ছি প্রোটন সংখ্যা 2, তার মানে দুটো প্রোটনের আধানের সঙ্গে সমান। অর্থাৎ একটা প্রোটনের আধান কত, 1.6 × 10⁻⁻19, দুটোর কি হবে প্লাস 3.2 × 10⁻⁻19 কুলম্ব। অপরপক্ষে বিটা কণা আছে একটি ইলেকট্রন কণার ভরের সঙ্গে সমান হবে, এর ভর কত হবে, -1.6 × 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে। এবং গামা রশ্মির অদ্ভুত ব্যাপার, এর ভরও শূন্য, আধানও নেই, আধানও শূন্য। ঠিক আছে। সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে বেদন ক্ষমতা, খুব ইম্পর্টেন্ট এবং মজার বিষয় বেদন ক্ষমতা। দেখো এর ভর বেশি, ভর বেশি হওয়ার জন্য কি বেদন ক্ষমতা, আলফা রশ্মি হচ্ছে বেদন ক্ষমতা কম, বিটা রশ্মি বেদন ক্ষমতা মাঝারি। মাঝারি মানে হচ্ছে আলফার থেকে বেশি কিন্তু গামার থেকে কম, তাই গামার হচ্ছে সবচেয়ে বেদন ক্ষমতা সবচেয়ে বেশি। এবং এটা বেদন ক্ষমতা এতটাই কম, একটা সাধারণ অ্যালুমিনিয়াম পাত কিন্তু একে আলফাকে কিন্তু আটকে দিতে পারে, কিন্তু বিটা রশ্মি বা গামা রশ্মি কিন্তু বেদন ক্ষমতার তুলনায় অনেক বেশি। আচ্ছা, আয়নিত করার ক্ষমতা। গ্যাসকে মানে কোনো আলফা, বিটা, গামা রশ্মি যাওয়ার ফলে গ্যাসকে কি হবে, আয়নিত করবে। দেখা গেছে আলফা রশ্মি আয়নিত করার ক্ষমতা সবচেয়ে বেশি। গ্যাসের মধ্যে দিয়ে আলফা রশ্মি গেলে আয়নিত গ্যাস বেশি, আয়ন উৎপন্ন হবে, আয়ন বেশি হবে। বিটা রশ্মি হচ্ছে মাঝারি, আর এটা হচ্ছে শূন্য বা কম, খুবই কম, আয়নিত করার ক্ষমতা খুবই কম। বুঝতে পারলে আলফা এবং বিটা এবং গামা এই তিনটার মধ্যে এই তুলনামূলক চার্টটা একটু আলোচনা। খেয়াল করলে এদের মূল পার্থক্যগুলো একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আলফা হলো ধনাত্মক চার্জযুক্ত বেশ ভারী একটা হিলিয়াম আয়ন। আমরা একই সঙ্গে জেনে নিচ্ছি যে পরমাণুর যে এই তেজস্ক্রিয় ঘটনা, তেজস্ক্রিয়তা, এর বৈশিষ্ট্য কি। এই প্রাকৃতিক তেজস্ক্রিয়তার প্রধান বৈশিষ্ট্য আমরা সংজ্ঞার মধ্যে পড়েছি, তো আগে বলে দিচ্ছি। তেজস্ক্রিয়তা একটি স্বতঃস্ফূর্ত ঘটনা, অর্থাৎ এখানে চাপ, তাপ, অনুঘটক কোনো বিষয়ের উপর নির্ভর করে না। ফলে 2 নম্বর বলতে পারি তেজস্ক্রিয়তা একটি সম্পূর্ণ নিউক্লিয় ঘটনা, এখানে ইলেকট্রন মহলের বা ইলেকট্রনের উপরে কোনো রকম নির্ভরশীল নয়। ঠিক আছে। আমরা আরো বলতে পারি যে পরমাণুর নির্গমনের ফলে নতুন মৌলের সৃষ্টি হতে পারে। এই কথা তোমরা মনে রাখবে, পরমাণুর তেজস্ক্রিয়তার কিন্তু বৈশিষ্ট্য হিসাবে এগুলো বলতে পারো। এরপরে আমরা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন চলে যাচ্ছি যে পরমাণুর নিউক্লিয়াস থেকে যদি আলফা বা বিটা বা গামা রশ্মি নির্গমনের ফলে কি পরিবর্তন হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ধরো আমরা একটা পরমাণু ধরে নিলাম, পরমাণু নিউক্লিয়াস, এটা নিউক্লাইড বলা হচ্ছে, নিউক্লাইড এক্স,
যার ভর সংখ্যা এ এবং প্রোটন সংখ্যা জেড, এবং এখান থেকে একটা আলফা রশ্মি নির্গত হবে। এবং আলফা রশ্মি আমরা কি ধরেছিলাম, আলফা রশ্মি আসলে কি হিলিয়াম কণার স্রোত, হিলিয়াম কণার স্রোত। তার মানে আলফা রশ্মি যদি নির্গত হয় সেক্ষেত্রে তার ভর সংখ্যা কত কমে যাবে, 4 কমে যাবে, এবং সঙ্গে পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা 2 কমে যাবে। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কত কি হবে, a-4 মানে ভর 4 কমে গেল, আর প্রোটন সংখ্যা 2 কমে গেল। যেই প্রোটন সংখ্যা কমে গেছে তাই এটা কিন্তু নতুন মৌলের সৃষ্টি হয়ে গেছে, অর্থাৎ আমরা এই ওয়াই দ্বারা প্রকাশ করলাম, এবং এটা আলফা কণাকে আমরা এখানে লিখতে পারি। ওকে, এটা উদাহরণ দিয়ে বলি। ধরো ইউরেনিয়াম রয়েছে, ইউরেনিয়াম 92 238, এখান থেকে একটা আলফা কণা নির্গত হলো। নির্গত হলে কি হবে, দেখো এটা 90 ছিল, 2 কমে গেলে কত, 92 থেকে 2 কমে গেলে 90 হচ্ছে, আর 238 থেকে 4 কমে গেলে 234। দেখো নতুন মৌলের সৃষ্টি হচ্ছে। এটা বুঝে নিলে আর কোনো আলাদা করে মুখস্থ করার প্রয়োজন হবে না, একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা ধরো একটা কোনো মৌল থেকে বিটা কণা নির্গত হচ্ছে, সেক্ষেত্রে মৌলের কি পরিবর্তন হবে সেটা দেখে নাও। ধরো এখানে আমি দেখে নিচ্ছি, বিটা কণা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত, অর্থাৎ যার ভর ভর সংখ্যা 0, ইলেকট্রন কণার স্রোত, ইলেকট্রন হচ্ছে আধান -1, কিন্তু ভর হচ্ছে ভর সংখ্যা 0, বুঝলো তো? সেক্ষেত্রে ধরো আমি একটা লিখছি এক্স এ জেড, এখান থেকে বিটা কণা নির্গত হচ্ছে। নির্গত হলে কি হবে, ভর সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না, ভর সংখ্যা যেমন ছিল তেমনই থাকলো, এ থাকলো, কিন্তু প্রোটন সংখ্যা পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে, জেড থেকে নির্গত হচ্ছে তাই মাইনাস, নির্গত হচ্ছে কি -1, তাই আমরা এখানে লিখতে পারি কি -1। তার মানে এটাকে আমরা এবার লিখলে কি হবে, ওয়াই এ মাইনাস প্লাস জেড প্লাস 1, অর্থাৎ প্রোটন সংখ্যা এটা বেড়ে যাবে। এটা কিন্তু খুব মজার উপায়, এটা পরীক্ষা খুবই ভুল করে বলছে, জেড প্লাস 1 হবে। তার মানে এখানে নতুন মৌল, এখানেও নতুন মৌল সৃষ্টি হলো। একটা আমরা উদাহরণ দেখে নিচ্ছি। ধরো থোরিয়াম রয়েছে, থোরিয়াম 90, আর এখানে 234, এখান থেকে বিটা কণা নির্গত হলো। নির্গত হওয়ার ফলে কি হচ্ছে, দেখো এখানে 90 কি হয়ে যাবে, 91 হয়ে যাবে, আর 234 থেকে থাকবে 91 কার 91 34। আমরা দেখো বিটা কণা নির্গত হলে এখানে নতুন মৌলের সৃষ্টি হলো। ওকে, তখনই হবে, অর্থাৎ কোনো মৌল থেকে আলফা বিটা রশ্মি নির্গত হয়ে যাওয়ার পরে সে মৌলটা উত্তেজিত অবস্থা থাকবে, সেই অবস্থা সেখান থেকে গামা রশ্মি নির্গত হবে, এবং মৌলটি উত্তেজিত অবস্থা থেকে ভৌম অবস্থায় ফিরে যাবে। ঠিক আছে, তা গামা স্টেটে ফিরে যাবে। এইভাবে কিন্তু আলফা এবং বিটা এবং গামা রশ্মি নির্গমনের ফলে পরিবর্তন হবে। অর্থাৎ এক কথায় আলফা রশ্মি নির্গত হলে ভর সংখ্যা 4 কমবে এবং আধান বা প্রোটন সংখ্যা 2 কমবে, এবং অপরপক্ষে বিটা রশ্মি নির্গত হলে কোনো মৌল থেকে ভর সংখ্যা একই থাকবে কিন্তু তার প্রোটন সংখ্যা 1 বেড়ে যাবে। আর গামা রশ্মি নির্গত হলে শক্তির পরিবর্তন হবে, কোনো রকম নতুন মৌলেরও সৃষ্টি হবে না, এবং প্রোটন বা ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে এক কথা। পরমাণুর যে এই তেজস্ক্রিয়তা, এটা একটি সম্পূর্ণরূপে একটা নিউক্লিয় ঘটনা, এটা কোনো রাসায়নিক ঘটনা নয়, সম্পূর্ণ নিউক্লিয় ঘটনা। সেটা আমরা আলোচনা করে নেব। এবং আমরা যদি একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে এটা জিনিসটা আরো পরিষ্কার হবে। ধরো রেডিয়াম, রেডিয়াম নিলাম আমরা এক্স গ্রাম রেডিয়াম নিলাম, এবং এটার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া ঘটিয়ে, এটার সঙ্গে ক্লোরিনের ধরো বিক্রিয়া ঘটিয়ে তৈরি করলাম রেডিয়াম ক্লোরাইড। এই এক্স গ্রাম রেডিয়ামের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় তৈরি হলো রেডিয়াম ক্লোরাইড। এখানে কিন্তু রেডিয়াম এক্স গ্রামই আছে, এবং সেক্ষেত্রে দেখা যাবে যে রেডিয়ামের মধ্যে যে তেজস্ক্রিয়তা রয়েছে, রেডিয়াম ক্লোরাইডের মধ্যে একই তেজস্ক্রিয়তা রয়েছে। অর্থাৎ কি জানলাম না, রেডিয়াম রাসায়নিক বিক্রিয়ার ফলে নতুন যৌগ উৎপন্ন করেছে, কিন্তু তার রাসায়নিক সক্রিয়তা বা তেজস্ক্রিয়তা একই রকম রয়েছে। তার মানে এখান থেকে বোঝা গেল কি না, তেজস্ক্রিয়তা হচ্ছে নিউক্লিয় ঘটনা, এখানে কোনো রাসায়নিক বিক্রিয়ার ফলে কোনো পরিবর্তন হয় না, এটা সম্পূর্ণ একটি নিউক্লিয় ঘটনা। এক নম্বর এই প্রমাণটা দেখাতে পারি। আর 2 নম্বর বলতে পারি
ধরো এখানে মৌল থেকে, ধরো এখানে ইউরেনিয়াম থেকে, ইউরেনিয়াম 238, এখান থেকে আলফা বা বিটা কোনো নিঃসরণের ফলে নতুন মৌলের সৃষ্টি হয়েছে, একটা নতুন মৌলের সৃষ্টি হলো। কিন্তু যদি কোনো রাসায়নিক বিক্রিয়া হয়, রাসায়নিক বিক্রিয়ার ফলে বা আয়ন উৎপন্ন হওয়ার ফলে সেক্ষেত্রে কিন্তু কখনোই নতুন মৌলের সৃষ্টি হয় না। নতুন যৌগ উৎপন্ন হচ্ছে কিন্তু মৌল একই রয়ে, নতুন মৌলের কোনো সৃষ্টি হয় না। তাই এই দুটো আমরা এ থেকে বলতে পারি এটা একটি নিউক্লিয় ঘটনা। যে ইউরেনিয়াম খনি বা তেজস্ক্রিয় খনিতে প্রায় দেখা যায় যে হিলিয়াম কণা দেখা যায়, হিলিয়াম গ্যাস দেখতে পাওয়া যায়। কেন হিলিয়াম গ্যাস দেখতে পাওয়া যায় কেন? দেখো আগেই বলা হয়েছে যে ইউরেনিয়াম, থোরিয়াম এই ধরনের খনি যেগুলো রয়েছে, ধরো 92, 238, এখান থেকে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হচ্ছে। তেজস্ক্রিয় রশ্মি মানে আলফা, বিটা, গামা। ধরো আলফা যখন নির্গত হচ্ছে, আলফা আলফা আসলে কি? হিলিয়াম কণার স্রোত। এই আলফা রশ্মি আসলে কি? হিলিয়াম কণা, মানে 2, 4+2 হিলিয়াম কণা। এই হিলিয়াম কণা যেটা রয়েছে 2, 4+2 আয়ন আকারে রয়েছে, এই প্রকৃতি থেকে কি করবে না ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করলে হিলিয়াম উৎপন্ন করবে, হিলিয়াম অণু পরমাণু উৎপন্ন করবে। আর হিলিয়াম যদি নিষ্ক্রিয় গ্যাস, এটা হচ্ছে এক পরমাণু অণু, এক পরমাণু, অর্থাৎ একটা পরমাণু একটা অণু গঠিত হচ্ছে, এটাই হচ্ছে গ্যাস উৎপন্ন করবে। ঠিক আছে? অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দুটো ইলেকট্রন গ্রহণ করে হিলিয়াম গ্যাস উৎপন্ন করো। তাই আজকে এই পর্যন্ত থাক, আবার পরের দিন আমরা এই চ্যাপ্টারের বাকি অংশটা